করছে তাদের মধ্যে কোনো মানসিকতা ছিল না। ওদেরকে অমানুষ চিন্তার মানুষ বললেও খুব কম বলা হয়। ফ্যাসিস্ট বলি আমরা কথাটা। ক্ষমতার জন্য মানুষ কেন এত লোভী হয়, ক্ষমতার জন্য কেন মানুষ এত নিষ্ঠুর হয়, ক্ষমতার জন্য মানুষ কেন এত পাগল হয়, এটা গত 15 বছর শেখ হাসিনা সরকারের শাসন না দেখলে কেউ বুঝতে পারবে না। তিনটা ইলেকশন গেছে, 14, 18 এবং 24। মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হয়েছে। 36 বছরের যে যুবক, সে একটা ভোটও এখন পর্যন্ত দিতে পারে নাই। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ এইটি। 2 নম্বর অপরাধ, হাজার হাজার মানুষ জেল খেটেছে। বিএনপির 25,000 কর্মী নিরন্তর জেলে থেকেছে, লাখ লাখ কর্মী মামলায় থেকেছে, সালাউদ্দিন আহমদরা নির্বাসনে থেকেছে। আমিও প্রায় 8 মাস আমেরিকাতে নির্বাসনে ছিলাম। আমি সেই কারণে বলছি, গুম হয়েছে ইলিয়াস আলীর মতো লোকেরা। কোথায় ইলিয়াস আলী? আমার ভাই, শত শত ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়েছে। একটা দেশের রাষ্ট্র ক্ষমতা কি এতই অপরিহার্য যার জন্য মানুষকে হত্যা করতে হবে, গুম করতে হবে, মায়ের বুক খালি করতে হবে, হাজার হাজার মানুষকে জেলখানায় রাখতে হবে, লাখ লাখ কর্মীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আত্মগোপনে থাকতে বাধ্য করা হবে? এইটা ছিল শেখ হাসিনার শাসন। সেই ধরনের একটা শাসন ফিরে আসুক আমি চাই না। এটা সবাই চাই না আমরা। এর মধ্যে একটা জাতীয় ঐক্য এই কারণেই হয়েছিল। আমি বলেছিলাম 5ই আগস্ট যে হাসিনা গেছে, সেই যে আন্দোলন, সেই আন্দোলন আমি পরতে পরতে বক্তৃতা করেছি। আপনারা যারা সবাই জানেন, এগুলো বলে লাভ নাই। আমি এমন কথাও বলেছিলাম, 3-4টা কথা আপনারা মনে করে দেখেন, যে শেখ হাসিনার বদলে যদি আজরাইল আসে তাতেও আমি খুশি হব। হ্যাঁ, যে কারণে কিছুই দেখি নাই। আমি বলেছিলাম, হে আল্লাহ, যতদিন পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতা না যায়, শেখ হাসিনার পতন না হয়, তুমি আমাকে এই পৃথিবী থেকে নিও না। কথাটা খুব বিখ্যাত কথা, আপনারা শুনছেন নিশ্চয়ই। আমি এক সময় আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম আওয়ামী লীগের। মোহাম্মদ হানিফ যখন আব্বাস সাহেবের ইলেকশন করে, আব্বাস সাহেবের বিরুদ্ধে এই ঢাকাতে, আমি মোহাম্মদ হানিফের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমার ওই বয়স। তারপরেও আজকে যখন আমি অনেকে মনে করে যে আমার বুঝে আওয়ামী লীগের প্রতি একটা না, সেটা না যে আওয়ামী লীগের প্রতি আমার সাংঘাতিক ধরনের মায়া মমতা রয়ে গেছে। নো নো, দিস ইজ নট আওয়ামী লীগ, ইট ইজ হাসিনা লীগ। হাসিনা 15 বছর যাদেরকে নিয়ে শাসন করছে তারা হাইব্রিডের সংখ্যা 99%। আওয়ামী লীগের ত্যাগী কর্মী আছে যারা যুদ্ধ করছে, এই করছে, সেই করছে, সব মহাপাপ করছে, এটা বলা ঠিক হবে না। আবার তারা কেন প্রতিবাদ করে নাই সেই কারণে তাদেরকে পাপী বলা যায়। আমি খুব ক্লিয়ারলি বলি আপনাদেরকে, আওয়ামী লীগের পাপ, সেই পাপের দায়িত্ব কিন্তু মুক্তিযুদ্ধের না। হাসিনা আর মুক্তিযুদ্ধকে যদি আমরা এক করে ফেলি, তাইলে ধরুনি তুমি দিদা হও, আমরা মাটির নিচে ঢুকে যাই। হাসিনা মুক্তিযুদ্ধের কেউ না। উনি যখন মুক্তিযুদ্ধ ছিল তখন উনি প্রেগনেন্ট ছিলেন। জয় তার পেটে ছিল, একটু সরেন, জয় তার পেটে ছিল। উনি তো যুদ্ধে যান নাই। গুলি কোথায় হয়েছে, কামান কিভাবে গর্জন করে, রাইফেলের আওয়াজ কেমন উনি কি শুনছে? উনার স্বামী কি যুদ্ধে গেছে? তো উনাকে আমরা যদি মুক্তিযুদ্ধের প্রতীক বানায় ফেলিয়া বলি যে হাসিনা যখন গেছে মুক্তিযুদ্ধরে আমরা বিদায় করে দেব, তাইলে কথাটা কি ঠিক হবে? মুক্তিযুদ্ধ তো অনেক বড় ব্যাপার। 1000 বছর ধরে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ আমাকে দেখাতে পারেন, একমাত্র পাল বংশের আমলে, তখন মুসলমান ছিল না ভারতবর্ষে, রাজা গোপাল যে রাজত্ব সৃষ্টি করেছিল, সেই রাজত্বের পরে ভীমপাল, মহিপাল সহ শশাঙ্ক পাল যারা পরাজিত হলো, সেনদের কাছে যারা পরাজিত হলো, ওই সময়টা বাদে মাত্র 200 বছর বাঙালি মধ্যযুগের মতো করে স্বাধীনতা পেয়েছিল। মধ্যযুগের মতো করে, এখনের স্বাধীনতা না, সংবাদপত্রের স্বাধীনতা, কোনো মধ্যযুগের মতো স্বাধীনতা। তখন ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, পরবর্তী সময়ে বাংলার 12 ভূঁইয়া নেতৃত্বে ইশাকা,
মসনদি আলাই শাখা, এই যে সময়টা সুলতানি আমল, বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, সেই সময়ে মধ্যযুগের মতো করে বাঙালি স্বাধীন ছিল, দিল্লিকে মানে নাই। এবং এটাও সত্য, বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই, কোনোদিন না, নেভার মানে নাই বাংলা কোনোদিন। ইতিহাস পড়েন। সেই যে বাংলা, বাঙালি, বাংলাদেশি যাই বলেন, আমি ওই বিতর্কে যাব না, ওই বিতর্ক আর একদিন আমরা করতে পারবো। আমি ওই বিতর্কে যাচ্ছি যে শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ এক জিনিস না। আপনি মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশ থাকে না। বলেন তো দেখি, 47 সনের 14 আগস্ট পাকিস্তান পেলাম, স্লোগান ছিল হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আমরা সবাই মুসলমান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই তো স্লোগানটা। মুসলমানের জন্য পাকিস্তান, হিন্দুর জন্য ভারত। তো মুসলমানের দেশ হলো, ভারত ভাগ হলো দুর্ভাগ্যজনকভাবে, এইটা নিয়েও বিতর্ক হইতে পারে। আমি বলি দুর্ভাগ্যজনকভাবে বাংলাও ভাগ হলো। 28 জেলার বাংলায় আমরা পেলাম, পাকিস্তান পাইলাম 17 জেলা, আর ইন্ডিয়ানরা পাইল 11 জেলা, পশ্চিম বাংলা যেটা সেইটা। এখন জেলার সংখ্যা বাড়ছে। সেই 28 জেলার বাংলায় আমরা যে 17 জেলা পাইলাম, 17 জেলায় আমাদের ডিসি দেওয়ার মতো লোক ছিল না, থাকলেও তাদেরকে দেওয়া হয় নাই। 17 জেলার মধ্যে প্রথমেই 12টা জেলার ডিসি দেওয়া হলো পাঞ্জাব থেকে। আপনি 47-এর ডিসির লিস্টটা দেখেন ঢাকার, বাংলাদেশের। এরপরে যতদিন পাকিস্তান ছিল 19টা জেলা হয়েছিল, 2টা বাড়ছিল তখন, একটা টাঙ্গাইল আর একটা পটুয়াখালী। 19টা জেলার মধ্যে সর্বশেষ যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন ওই 11টা জেলার ডিসি ছিল পাঞ্জাবি বা পাকিস্তানি। এজ দুটো অগণিত ছিল। আমি যে কারণে কথাটা বলছি, সেই জায়গার থেকে আজকে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা যে বৈশা আছি, 21শে ফেব্রুয়ারিটা কেন আসলো? আমরা তো চাই নাই, সব তো তারা চাপায় দিছে। কেন পাকিস্তানের জাতির পিতার এসকোর্স মধ্যে আইসা বলতে হয় উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? কেন উনি বললেন? উনি তো মহান নেতা ছিলেন। সেই কারণে বাঙালিরা নো নো করে চিৎকার করলো, নো নো নো, আমরা মায়ের ভাষা কেড়ে নিতে দেব না। কথাটা ঠিক না বেঠিক আপনারা চিন্তা করে দেখেন। তখনকার যুবকেরা তখনকার মতো করিয়া ভাষা আন্দোলনের নামই আছে ভাষা মতিন, আছে না ভাষা মতিন? আমরা তাদেরকে ভুলে গেলে চলবে? গাজীউল হককে ভুলে গেলে চলবে? সেই রকম ছাত্রতা ছিল ওলিয়াহাত, সেই রকম ছাত্র ছিল তুহা, তাজউদ্দিন, তারা ছাত্রতা ছিল তখন। নো নো যারা বলছে, তো ভাষা আন্দোলন যে করলাম, ভাষা আন্দোলনের স্লোগান কি আসলো? আমার মুখের ভাষা কেড়ে নেওয়া যায়, তাইলে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের চিন্তা আসলো। যেটা ধর্মভিত্তিক জাতীয়তা ছিল 37 থেকে 47, জিন্নার 14 দফা, সেই 47 থেকে 52 আমরা মুসলমানের চিন্তা, বা আমরা মুসলমান জাতি, মুসলিম জাতি। এখন আমরা মুসলিম জাতি, সেটা ভিন্ন ধর্মসত্তায়, কিন্তু 52তে আইসা আমরা ভাষাভিত্তিক, আমার মুখে ভাষার চিন্তা আসলো, আমরা ভাষাভিত্তিক জাতীয়তা সত্তার দিকে চলে গেলাম। সেই ভাষাভিত্তিক জাতীয়তায় পরিণত হইল 62, 64, 66, 69, 70, 71। 71 আইসা যুদ্ধ হইল। আইয়ুব খান 10 বছর আসলো, আমার দেশ কি হলো? আইয়ুব খান 10 বছরে পাকিস্তানের 22 পরিবার, বাংলার তো একটা পরিবারও ছিল না। ছিল নাকি বাংলাদেশের মুসলমানদের কোনো পরিবার? তারাই তো আদমজীনগর করলো, তারাই তো বাওয়ানি করলো, তারাই তো জুট মিল করলো, তারাই তো ইন্স্যুরেন্স কোম্পানি করলো, তারাই তো ইস্পাহানি, ওই সব কিছু ঢাকা শহরে কিভাবে বিল্ডিং, তারাই সব করলো। আমরা তাদের গাড়ি দেখে দাঁড়ায় থাকতাম, আমরা তাদের আদমজীনগরে গিয়ে কর্মচারীর চাকরি করতাম। বাঙালির ছেলে যখন জহুরুল ইসলাম হলো আমার কিশোরগঞ্জের, সবাই বললো আরে জহুরুল ইসলামের নাকি 1 কোটি টাকা হয়ে গেছে, এখানের নাকি 2 কোটি টাকা। সেই যে বাঙালি, নোট টক প্লিজ প্লিজ প্লিজ, এখানের নাকি 2 কোটি টাকা হয়ে গেছে গা। বাঙালির ছেলে কোটিপতি 2 জন পাকিস্তান আমলে, 1 কোটি টাকা জহুরুল ইসলাম, 2 কোটি টাকার মালিক একে খান। আর তো সবাই 22 পরিবারের। এখন যদি পাকিস্তান থাকতো, তাহলে তো ওই আদমজির নাতি কিভাবে প্রস্তাবের সামনে যা গাড়ি দৌড়ায় গেছে, গাড়িটার দাম কত, এটা আমরা এখানে বৈশা বৈশা আলাপ করতাম।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।